ট্রাম্পকে খামেনির কড়া হুঁশিয়ারি, বললেন ইসরায়েলকে সমর্থন বন্ধ করলেই কেবল সমঝোতা হবে। নিউ ইয়র্ক ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় মুখ মামদানি, জয় করছেন তরুণদের মন। শত্রু থেকে বন্ধু হচ্ছে সিরিয়া তুরস্ক, আসাদের পতনের পর সম্পর্কের নতুন মোড়। সুদানের সাধারণ মানুষের উপর ড্রোন হামলা, নারী শিশু সহ নিহত 40। শিগগিরই উড়ন্ত গাড়ি বাজারে আনছেন ইলন মাস্ক, রোডস্টারের প্রযুক্তি হার মানাবে জেমস বন্ডের গাড়িকেও। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন ত্যাগ না করলে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সহযোগিতাই সম্ভব নয়। ৩ নভেম্বর তেহরানে এক ছাত্র সমাবেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলি শাসনকে সমর্থন বন্ধ করে, মধ্যপ্রাচ্যে থাকা তাদের সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং আঞ্চলিক রাজনীতিতে হস্তক্ষেপ কমায়, তবেই সহযোগিতা করার কথা ভাবা যেতে পারে। মার্কিন নীতিকে তিনি ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র প্রতিপক্ষের কাছ থেকে কেবল আত্মসমর্পণই চায়। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার আবহে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন ত্যাগ না করলে তেহরানের সঙ্গে সম্পর্ক বা সহযোগিতার পথ খোলা হবে না। ৩ নভেম্বর তেহরানে এক ছাত্র সমাবেশে দেওয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলি শাসনের প্রতি সমর্থন পুরোপুরি বন্ধ করে, এই অঞ্চলে থাকা তাদের সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে হস্তক্ষেপ না করে, তবেই সহযোগিতার সম্ভাবনা নিয়ে ভাবা যেতে পারে। খামেনি মার্কিন নীতিকে বর্ণনা করেন ঔদ্ধত্যপূর্ণ হিসেবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র এমন স্বভাবের দেশ যারা প্রতিপক্ষের কাছ থেকে আত্মসমর্পণ ব্যতীত আর কিছুই আশা করে না। চলতি বছরের জুনে ইসরায়েল ইরানের উপর নজিরবিহীন বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার সংঘাত শুরু হয়। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রও অল্প সময়ের জন্য সরাসরি অংশ নেয় এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সেই থেকে চিরশত্রু বনে যায় ইরান ও ইসরায়েল এবং চোখের কাঁটা হয়ে যায় যুক্তরাষ্ট্র। এদিকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গিয়ে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর দেশটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটে রয়েছে। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে জাতিসংঘ স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে, যা ইরানের উপর আরও চাপ বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে এখন যুক্তরাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায়। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র যখন ইরানকে সমমর্যাদার অংশীদার হিসেবে বিবেচনায় নিতে প্রস্তুত হবে, তখনই আলোচনায় ফিরবে ইরান। যুক্তরাষ্ট্রের যেমন তাড়া নেই, তেমন তাড়াহুড়ো নেই ইরানেরও। তাই এখন দুই দেশ হুমকি ও শর্তে আটকে আছে। নাজমা, মাই টিভি। নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি এখন শুধু স্থানীয় নয়, দেশের তরুণদের জন্য নতুন আশা হয়ে উঠছেন। ৩৪ বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট তিনি জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে তরুণ ভোটারদের মন জিতেছেন। সমালোচকরা পরিকল্পনাকে বাস্তবসম্মত মনে করছেন না, তবে ভোটাররা আগ্রহী। মামদানি নিউ ইয়র্কে নয়, দেশের তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক প্রতীক হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। Election day looms, my friend. নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানি এখন শুধু স্থানীয় রাজনীতির মুখ নন, তিনি পুরো দেশের তরুণদের জন্য নতুন আশার আলো হয়ে উঠেছেন। তাই তো তাকে বর্তমানে বলা হচ্ছে জাতীয় মুখ। মিসিসিপির অনেক ভোটাররাই বহু বছর কোনো রাজনীতিককে নিয়ে আশাবাদী ছিলেন না, কিন্তু মামদানির প্রচারাভিযান শুনে তাদের মন বদলে গেছে। তারা বলছেন, তিনি একজন ব্যক্তি যিনি সত্যি মানুষের কথা শুনতে চান। দুঃখ শুধু একটাই, তাকে কেউ ভোট দিতে পারছে না। ৩৪ বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানি গত জুনে দলীয় নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বিজয়ী হন।
বিশেষ করে 18 থেকে 29 বছর বয়সী তরুণ ভোটাররা তার উত্থানের মূল শক্তি। 4 নভেম্বর নিউ ইয়র্কে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সব জরিপে দেখা যাচ্ছে সাবেক মেয়র অ্যান্ড্রু কুমোর চেয়ে মামদানি সবচেয়ে এগিয়ে। তার প্রতিশ্রুতি মূলত জীবনযাত্রার ব্যয় কমানো। এটি শুধু নিউ ইয়র্কেই নয়, পুরো দেশের তরুণদের মধ্যেও সাড়া ফেলছে। জেনজি ও মিলেনিয়াররা মনে করছেন মামদানি তাদের বাস্তব উদ্বেগের কথা বোঝেন। গবেষকরা মনে করছেন যখন কোনো প্রার্থী সত্যিকারের উদ্বেগের কথা বলে এবং তা স্বীকৃতি দেয়, তরুণরা তা বিশ্বাস করে এবং সেটিই করছে মামদানি। Politics of selling out working class people. রক্ষণশীল রাজ্য মিশিপিশিতেও তার বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে বলছে দরিদ্র রাজ্যের বাড়ির দাম আকাশ ছোঁয়া। এমন একজন নেতার প্রয়োজন যিনি এমন বাস্তবতা বোঝেন। তবে সমালোচকরা বলছেন মামদানির পরিকল্পনা বাস্তবসম্মত নয় এবং কিছু রক্ষণশীল মানুষ মনে করছে এটি খুবই বিপজ্জনক। নিউ ইয়র্কবাসীর কাছে সবচেয়ে বড় প্রশ্ন এখন, মামদানি কি সত্যি জীবনযাত্রা ব্যয়ের সংকট কমাতে পারবে? ভোটাররা তার পরিকল্পনা শুনে আগ্রহী হলেও সংশয় প্রকাশ করছে অনেকে। তাদের মতে সবই শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে কতটা সম্ভব এটাই ভাবনাযোগ্য। সর্বোপরি জোহরান মামদানি এখন শুধু নিউ ইয়র্কেই নয়, পুরো দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন রাজনৈতিক আশা। তার আগমন রাজনীতিতে নতুন সুর এনেছে। বাস্তব সমস্যা বোঝা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং সাধারণ মানুষের কথা শোনার রাজনীতি। নাজমা, মাই টিভি। সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদের পতনের 1 বছর পর সিরিয়া ও তুরস্ক দ্রুত ঘনিষ্ঠ হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানান, অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল সারার নেতৃত্বে সিরিয়া পুনর্গঠনের নতুন পথে এগোচ্ছে। তুরস্ক সিরিয়ার নিষেধাজ্ঞা তুলে নিয়ে পুনর্গঠনের সহায়তা দিচ্ছে। এদিকে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, সিরিয়ার স্থিতিশীলতা অঞ্চলের নিরাপত্তার জন্য জরুরি। এজন্য সিরিয়ান সেনাদের তুরস্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। চিরশত্রু থেকে এবার বন্ধু হচ্ছে সিরিয়া ও তুরস্ক। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 1 বছর পেরোতে না পেরোতেই দেশটি নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। ইতিমধ্যে আঙ্কারা ও দামেস্কের নতুন সরকার ঘনিষ্ঠ সহযোগিতার পথে এগোচ্ছে। রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা সব ক্ষেত্রেই চলছে সক্রিয় সমন্বয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল সারার নেতৃত্বে সিরিয়ার সংস্কার ও পুনর্গঠনের এক নতুন সূচনা দেখা যাচ্ছে। ওআইসির বৈঠকে তিনি বলেন, বহু বছরের বাদ শাসন ও সন্ত্রাসী হামলায় প্রায় 10 লাখ মানুষ প্রাণ হারিয়েছে। সেই অন্ধকার এখন কেবলই অতীত। এরদোয়ান জানান, আঙ্কারার উদ্যোগে সিরিয়ার উপর থাকা বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি সিরিয়ার পুনর্গঠন ও উন্নয়ন যাত্রায় তুরস্ক সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তিনি স্পষ্ট করে বলেন, সিরিয়ার পুনরুজ্জীবন এখন আমাদের অন্যতম অগ্রাধিকার। এদিকে তুরস্কের রাষ্ট্রদূত জানিয়েছেন, সিরিয়ার স্থিতিশীলতা পুরো অঞ্চলের স্থিতিশীলতার সঙ্গে জড়িত। তাই শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনে তুরস্ক সরাসরি কাজ করছে। তার দাবি, সিরিয়ার সেনাদের একটি অংশ ইতিমধ্যেই তুরস্কে প্রশিক্ষণ নিচ্ছে, যা দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আঙ্কারা এখন সিরিয়াকে কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। তার মতে, সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠিত হলে তুরস্কের আঞ্চলিক প্রভাবও আরও বিস্তৃত হবে। তিনি আরও জানান, উত্তর সিরিয়ার সক্রিয় সিডিএফ এর সঙ্গে তুরস্কের দীর্ঘদিনের মুখোমুখি অবস্থা এখন ধীরে ধীরে সমন্বয়ের দিকে ঝুঁকছে। দামেস্কো ও আঙ্কারা ভবিষ্যতে এমন এক যৌথ নিরাপত্তা কাঠামো তৈরি করতে পারে যেখানে সিডিএফ বাহিনীও অন্তর্ভুক্ত থাকবে, যা অঞ্চলে বিভক্তি ও সংঘাত কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাজমা, মাই টিভি। সুদানের উত্তর কার্দোফানের আল লুয়াইব গ্রামে অন্ত্যেষ্টিক্রিয়ার তাঁবুর উপর আরএসএফ ড্রোন হামলায় কমপক্ষে 40 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও সরকার জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। সরকার আরএসএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান জানিয়ে বলেছে, তারা বেসামরিকদের উপর নিয়মিত হামলা চালাচ্ছে। বিস্তারিত রিপোর্টে। সুদানের উত্তর কর্দোফা রাজ্যে আধা সামরিক বাহিনী আরএসএফ এর ড্রোন হামলায় কমপক্ষে 40 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে।
3 নভেম্বর প্রাদেশিক রাজধানী আল ওবেইদের পূর্বাঞ্চলীয় আল লুবাইন গ্রামে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য স্থাপিত একটি তাঁবুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। স্থানীয় কর্মকর্তা জানান, সম্পূর্ণ নিরস্ত্র মানুষের উপর এভাবে হামলা আরএসএফ এর অপরাধের আরেকটি যোগ হল। সরকারও এক বিবৃতিতে বলেছে, নারী, শিশু ও বয়োবৃদ্ধদের বড় একটি অংশ এই হামলায় প্রাণ হারিয়েছে। প্রাদেশিক সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আরএসএফকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হোক। তাদের অভিযোগ, আরএসএফ নিয়মিতভাবে নিরস্ত্র বেসামরিক জনগণের উপর হামলা চালাচ্ছে। এর আগে আরএসএফ ঘোষণা করেছিল তারা শীঘ্রই আল ওবেইদ এলাকায় সামরিক অভিযান চালাবে এবং স্থানীয়দের নিরাপদ করিডোর ব্যবহার করে শহর ছাড়ার নির্দেশ দিয়েছিল। চলমান যুদ্ধে আরএসএফ সম্প্রতি উত্তর কর্দোফানের বারা শহরের নিয়ন্ত্রণ নেয়। এর আগে 26 অক্টোবর তারা উত্তর দারফুনের রাজধানী আল ফাশের দখল করে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। জানিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই সংঘাত সুদানের ভৌগোলিক বিভাজনকে আরও গভীর করতে পারে। 2023 সালের 15 এপ্রিল শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধ এখনও থামার কোনো লক্ষণ নেই। আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতায় একাধিক উদ্যোগ নেওয়া হলেও এখনও কার্যকর অগ্রগতি হয়নি। নাজমা, মাই টিভি। নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির জবাবে দেশটি জানিয়েছে সেখানে কোনো খ্রিস্টান গণহত্যা চলছে না। সরকার বলছে সহিংসতার জন্য দায়ী সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম ও আইএস সংশ্লিষ্টরা। তারা যুক্তরাষ্ট্রের সহায়তা চাইছে, তবে দেশের সার্বভৌমত্ব হস্তক্ষেপে বরদাস্ত করবে না। প্রেসিডেন্ট টিনুবু ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বিস্তারিত রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নাইজেরিয়ার সরকার। দেশটি জানিয়েছে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহায়তাকে স্বাগত জানানো হবে, তবে তা হতে হবে দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে। 1 নভেম্বর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে অভিযোগ করেন নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে এবং সরকার তা রোধে ব্যর্থ। তিনি সতর্ক করে বলেন, নাইজেরিয়ার সরকার যদি হত্যাকাণ্ড বন্ধ না করে তবে যুক্তরাষ্ট্র দ্রুত সামরিক পদক্ষেপ নেবে এবং দেশটির প্রতি সব ধরনের সহায়তা বন্ধ করবে। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। পরদিন নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিমিবি ইমোমোটিভি এবিএনফো এক বিবৃতিতে বলেন, নাইজেরিয়ায় কোনো খ্রিস্টান গণহত্যা চলছে না। হত্যাকাণ্ড ঘটেছে, তবে তা কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে নয়। তিনি আরও জানান, এসব সহিংসতার জন্য দায়ী বোকো হারাম, আল কায়দা ও আইএস সম্পর্কিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো। প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর উপদেষ্টা ড্যানিয়েল বোয়ালা বলেন, নাইজেরিয়া যুক্তরাষ্ট্রের সহায়তা চায়, তবে আমাদের ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। প্রেসিডেন্ট টিনুবুও ধর্মীয় অসহিংসতার অভিযোগ অস্বীকার করে বলেন, তার সরকার ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং খ্রিস্টান ও মুসলিম নেতাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। নাইজেরিয়ায় প্রায় 2 শতাধিক জাতিগোষ্ঠী রয়েছে। মুসলিম প্রধান উত্তর ও খ্রিস্ট প্রধান দক্ষিণে সহিংসতা দীর্ঘদিনের। বিশ্লেষকদের মতে বোকো হারাম ও আইএস সম্পর্কিত গোষ্ঠীগুলোর তাণ্ডবে যেমন খ্রিস্টানরা ক্ষতিগ্রস্ত, তেমনি প্রাণ হারাচ্ছে বহু মুসলিমও। শাহিদা রুবি, মাই টিভি। বেইজিং জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির তাইওয়ানের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকে নীতিভঙ্গি হিসেবে দেখছে। চীন বলেছে এটি দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। সাক্ষাৎটি এপেক সম্মেলনের সময় হয়েছে এবং শি জিনপিং এর সঙ্গে তার প্রথম সাক্ষাতের একদিন পর। বিস্তারিত রিপোর্টে। জাপানের কর্মকর্তাদের সঙ্গে তাইওয়ানের প্রতিনিধিদের সাক্ষাৎকে চীন নীতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা করেছে বেইজিং। চীনের দৃষ্টিকোণ অনুযায়ী এ ধরনের পদক্ষেপ দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এপেক সম্মেলনের সময় 31 অক্টোবর ও 1 নভেম্বর তাইওয়ানের প্রেসিডেন্টের উপদেষ্টা হসিন ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেন, জাপান ও তাইওয়ানের সম্পর্ক আরও গভীর করার জন্য আমি আশাবাদী। এরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানায়। বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ নেতিবাচক প্রকৃতির এবং বেইজিং দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে। এছাড়াও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে তাকাইচি ইচ্ছাকৃতভাবে তাইওয়ানের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তার সামাজিক মাধ্যমে প্রচার করেছেন।
চীনের এই প্রতিক্রিয়া আসে এমন এক সময়ে যখন তাকাইচি মাত্র একদিন আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করেছিলেন, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের আশাবাদ তৈরি করেছিল। বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা চীন জাপান সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে, কারণ দুই দেশের মধ্যে ইতিমধ্যেই সমুদ্র সীমা বিরোধ, বাণিজ্যিক সীমাবদ্ধতা এবং তাইওয়ান প্রণালী ইস্যুতে উত্তেজনা রয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছেন নতুন রোডস্টার প্রোটোটাইপ খুব শীঘ্রই উন্মোচন হবে। মাস্ক বলেন, গাড়িটি সত্যি উড়বে কিনা তা এখনো বলা সম্ভব নয়, তবে এটি হতে পারে প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে অবিশ্বাস্য পণ্য। বিস্তারিত রিপোর্টে। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছেন কোম্পানি শিগগিরই এমন একটি নতুন প্রযুক্তি উন্মোচন করতে যাচ্ছে যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। 31 সেপ্টেম্বর দ্য জো রগান এক্সপেরিয়েন্স পডকাস্টে মাস্ক প্রকাশ করেছেন নতুন টেসলা রোডস্টার প্রোটোটাইপ খুব শিগগিরই প্রদর্শিত হবে। গাড়িটি কি সত্যি উড়বে? রোগান এমন প্রশ্ন করলে মাস্ক কেবল বলেন, উন্মোচনের আগে কিছুই বলা যাবে না, তবে এটি হতে পারে প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে অবিশ্বাস্য পণ্য। তিনি আরও জানান, প্রোটোটাইপের ডেমো প্রায় প্রস্তুত এবং কয়েক মাসের মধ্যেই এটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। মাস্কের দাবি, নতুন রোডস্টারে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা জেমস বন্ডের গাড়িকেও হার মানাবে। এদিকে যুক্তরাষ্ট্রে ইলেকট্রিক গাড়ির কর ছাড় তুলে নেওয়ার প্রস্তাব টেসলার বিক্রিতে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। একই সময়ে ক্যালিফোর্নিয়ার আলেফ ও জবি এভিয়েশন ইতিমধ্যেই উড়ন্ত গাড়ি ও আকাশ ট্যাক্সির পরীক্ষামূলক প্রকল্পে এগিয়ে আছে। সর্বশেষ খবর অনুযায়ী আগামী 6 নভেম্বর টেসলার শেয়ার হোল্ডাররা মাস্কের নতুন $1 ট্রিলিয়ন বেতন প্রস্তাব নিয়ে ভোট দেবেন। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।